এই বিয়ে আমি মানি না, তাই ভুলেও তুমি আমার কাছে স্ত্রীর অধিকার চাইতে আসবে না। কথাগুলো বলেই গটগট পায়ে রুম ত্যাগ করলো আত্রিক। উপরোক্ত কথাগুলো যাকে উদ্দেশ্য করে বলে সে এখনও নির্বাক চিত্তে বসে আছে বিশাল বড় আলিশান খাটের উপর। তার চেহারা স্বাভাবিক, সে বোধহয় জানতো এমন কিছু ঘটবে তার সাথে। সে জানতো তার সদ্য বিয়ে করা স্বামী তাকে মেনে নেবে না। একটি অপরিচিত মেয়েকে কীভাবেই বা মেনে নেবে সে? তাছাড়া তার মতো এত সুদর্শন বড়লোক পরিবারের ছেলে কেনই বা তার মতো একটি মধ্যবিত্ত পরিবারের মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মানবে, যেখানে শত শত রূপবতী স্টাইলিশ মেয়েরা তাকে দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। তার ছেলের হাসি দিল তরি। বিয়েটা যে টিকবে না তা সে বিয়ের আসরে পাত্রকে দেখেই বুঝে নিয়েছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তরি, পুরো নাম উদ্রিয়ানা ইসলাম তরি, বয়স 17, সবে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে সে। ধবধবে ফর্সা তার গায়ের রং, প্রচুর সৌন্দর্যের অধিকারী সে। হাঁটু পর্যন্ত ছড়ানো ঘন কালো সিল্কে চুল, চোখগুলো মায়ায় ভরপুর। নাদুস নুদুস চেহারা তার দেখলেই শুধু আদর করতে মন চায়। বাবা তহিদুল ইসলাম, মাতা তানজিলা আক্তার এবং ছোট 2 ভাই বোন মোহাম্মদ তোরাফ ইসলাম বয়স 14 ও হুমায়রা ইসলাম হিমু বয়স 7। এদেরকে নিয়ে ছোট্ট একটা পরিবার তৈরির। বাবা কলেজের শিক্ষক এবং মা গৃহিণী। এবার আসি গল্পের নায়ক অর্থাৎ তরির স্বামী আরশিয়ান চৌধুরী আত্রিকের কাছে। বিশিষ্ট শিল্পপতি মোর্শেদ জাকির চৌধুরীর একমাত্র সন্তান, চৌধুরী পরিবারের বড় ছেলে আরশিয়ান চৌধুরী আত্রিক, বয়স 26, ধবধবে সাদাসে, জিম করা বডি, ফর্সা গালে কালো কুচকুচে চাপদারি, যা তার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। সবসময় গাম্ভীর্যতা বজায় রাখে, সব কাজে তার টাইমলি। রকচটা ঘাটতারা স্বভাবের। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে গত মাসে বাংলাদেশে এসেছে আত্রিক। বর্তমানে নিজ বিজনেস নিয়ে ব্যস্ত সে। পারিবারিক ব্যবসায় যোগ দেয়নি সে। ছোট থেকেই তার ইচ্ছে ছিল নিজের ব্যবসা গড়ে তুলবে সে, এবং সে তার ইচ্ছা পূরণ করেছে। লন্ডন থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি নিজের বিজনেস গড়ে তুলেছে সে। চৌধুরী ম্যানশন, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জাওয়াদ চৌধুরীর সাম্রাজ্য। 4 ছেলে 2 মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে সুখী পরিবার জাওয়াদ সাহেবের। কোনো দিকে কোনো কমতি নেই, কোটি কোটি টাকার মালিক সে। দেশ বিদেশে রয়েছে তাদের বিজনেসের ডাকনাম, চৌধুরী ইন্ডাস্ট্রির ডাকনাম। মোহাম্মদ জাওয়াদ চৌধুরীর স্ত্রী মিসেস রুক্মিণী খাতুন, তাদের যমজ 2 মেয়ে এবং 4 ছেলে। বড় ছেলে মোর্শেদ জাকির চৌধুরী, স্ত্রী মিসেস আরিয়ানা ইয়াসমিন, তাদের একমাত্র সন্তান আত্রিক। মেজ ছেলে এনামুল চৌধুরী জাহিদ, স্ত্রী মিসেস রামিসা আক্তার, তাদের এক ছেলে সাফওয়ান চৌধুরী সাদিক, বয়স 26, এবং এক মেয়ে তনিমা চৌধুরী তনু, বয়স 24। সে বিবাহিত, তার একটি পুত্র সন্তান রয়েছে। সেজ ছেলে মুশফিক আলভি চৌধুরী, স্ত্রী মিসেস আনিতা তাবাসসুম, 2 ছেলে অনির্বাণ চৌধুরী অনি, বয়স 23, ও রিজওয়ান চৌধুরী রিজভী, বয়স 20। ছোট ছেলে ইশতিয়াক চৌধুরী, স্ত্রী মিসেস কিয়ারা জাহান, 2 যমজ মেয়ে ঈশিতা চৌধুরী কিয়া, বয়স 18, ও কাশফিয়া চৌধুরী হিয়া, বয়স 18। জাওয়াদ সাহেবের ছোট মেয়ে আশফিয়া চৌধুরীর স্বামী সন্তান 2 বছর আগে ইন্তেকাল করেন। তখন থেকে তিনি চৌধুরী ম্যানশনে থাকে। বড় মেয়ে আকলিমা চৌধুরী, স্বামী তাশরিফ হাসান, মেয়ে আফিয়া তাহসিন জেবা। এদের নিয়ে জাওয়াদ সাহেবের জমজমাট পরিবার, যথেষ্ট সুখী পরিবার জাওয়াদ সাহেবের। তরি এখনও খাটের উপর একইভাবে বসে রয়েছে। আদ্রিক বারান্দা থেকে এসে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে সারা রাত কি বসেই কাটাবে? যদি তোমার ইচ্ছে থাকে তো কাটাও, তবে বিছানা থেকে নেমে তারপর কাটাও। আমি তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না। তরি কোনো কথা না বলে বিছানা থেকে একটি বালিশ নিয়ে রুমের এক কোণা ফ্লোরে শুয়ে পড়ল। আদ্রিক কিছুটা অবাক হলেও তা পাত্তা না দিয়ে সে লাইট অফ করে শুয়ে পড়ে। আর তরি শুয়ে শুয়ে আজকের ঘটনাগুলো মনে করতে লাগলো। আজ সকালে যথারীতি আমি আমার কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আমার বাসায় আগমন ঘটে জাওয়াদ সাহেবের। এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও তিনি আমাদের বাসায় এসেছেন। তিনি আসায় আমার মা বাবা তাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েন। মা আমাকে কলেজে যেতে নিষেধ করে দেন। আমিও মায়ের সাথে ওনার জন্য খাবার বানাতে সাহায্য করতে লাগলাম। হঠাৎ বাবা এসে মাকে নিয়ে গেলেন বসার রুমে। তারা কী বিষয় নিয়ে কথা বলছেন তা আমি শুনতে পাইনি। এর কিছুক্ষণ পরে মা এসে আমাকে রুমে নিয়ে গিয়ে বলল, আজ আমার বিয়ে। এই কথা শুনে আমি খুবই অবাক হলাম। কথা নেই বার্তা নেই, হুট করে কিসের বিয়ে মা? মিসেস তানজিলা বললেন, কোনো কথা নয়, আজ এবং এখনই তোকে বিয়ে করতে হবে। তোর বাবা আর আমি দুজনেই রাজি। তুইও রাজি হয়ে যা মা। এটা কী ধরনের কথা মা? তোমরা কেন হুট করে আমার বিয়ে ঠিক করলে? তোমরা তো জানো মা, আমি পড়ালেখা করতে চাই। মাঝপথে তরির কথা থামিয়ে দিয়ে তরির মা বলেন,
ওরা তোকে পড়ালেখা করাবে, এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার কথাটা শোন মা, রাজি হয়ে যা, না হয় তোর বাবার কথার খিলাফ হবে। তুই তো জানিস মা, তোর বাবা কাউকে কথা দিলে তা কখনো খিলাপ করে না। রাজি হয়ে যা মা, খুব সুখী হবি তুই, দেখিস। মা বাবা কখনো সন্তানের খারাপ চায় বল? এইভাবেই তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করাই তার মা। তারপর অফ হোয়াইট কালারের একটা 3 পিস পরিয়ে মাথায় ওড়না পরিয়ে দেয়, নিয়ে যায় তাকে বসার ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় জাওয়াদ সাহেবের সাথে 2জন লোক বসে রয়েছে। সে সবাইকে সালাম দেয়। তার বাবা তাকে নিয়ে সোফায় বসায়, সাথে নিজেই অবশ্য মেয়ের পাশে। তরির চোখ দুটো ছলছল করছিল। সে কখনো মা বাবার অবাধ্য হয়নি। সে তার বাবাকে খুব ভালোবাসে, তাই সে বাবার মুখে দেখে তাকিয়ে না করতে পারেনি। তার কোনো ভালোবাসার মানুষ নেই, তবে সে পড়াশোনা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। তরি হঠাৎ বিয়েটা মেনে নিতে পারছে না। এইসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বাসায় প্রবেশ করে সুদর্শন যুবক। তাকে দেখে জাওয়াদ সাহেব এগিয়ে যায়। অতঃপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। এর মাঝে একবার আমি ওনার দিকে তাকালে দেখতে পাই তার ফর্সা মুখটা রাগে লাল বর্ণ ধারণ করেছে। তরি বুঝতে পারে সে এই বিয়েতে রাজি নয়। তরি একজন ওভার থিঙ্কার। সে সারাক্ষণই ভাবতে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। বিয়ে পড়ানো শেষে জাওয়াদ সাহেব তরিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই সম্পূর্ণ সময়টা তরি এবং আদ্রিক দুজনই নীরব ভূমিকা পালন করে। চট্টগ্রাম থেকে ঢাকা যেতে যেতে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা 7টায় চৌধুরী মেনশনে পৌঁছায় তরিরা। গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে পড়ে আদ্রিক। কলিং বেল চাপলে হিয়া এসে দরজা খুললে কারোর সাথে কোনো কথা না বলে সোজা হনহন করে নিজের রুমে চলে যায়। অন্যদিকে জাওয়াদ সাহেব তরিকে নিয়ে দরজায় এসে দাঁড়ালে সবাই জাওয়াদ সাহেবের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকায়। মিসেস রুক্মিণী জিজ্ঞেস করলেন, এই মেয়েটা কে চৌধুরী সাহেব? জাওয়াদ সাহেব বললেন, আমাদের আদ্রিকের বউ। কথাটা শোনা মাত্রই সবার মাথা যেন আকাশ ভেঙে পড়ে। সকলে অনেক অবাক হয়। মিসেস রুক্মিণী বললেন, এসব কি বলছো তুমি চৌধুরী সাহেব? তুমি কি আমাদের সাথে মজা করছো? জাওয়াদ সাহেব বললেন, না, যা বলছি ঠিকই বলছি। এই হলো আমাদের আদ্রিকের বউ তরি। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে জাওয়াদ সাহেবের দিকে। মিসেস রুক্মিণী বললেন, তুমি কি বিয়েটা মজা পেয়েছো? হুট করে একটা মেয়েকে নিয়ে এসে বলছে এই মেয়ে আদ্রিকের বউ। যথেষ্ট গম্ভীর কণ্ঠে কথাটি বললেন মিসেস রুক্মিণী। জাওয়াদ সাহেব বললেন, হ্যাঁ, তরি আমাদের আদ্রিকের বউ। যাও তো রুকু, বরণডালা সাজিয়ে আনো। মেয়েটাকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? এই বিয়ে আমি মানি না। হঠাৎ করে কথাটি বলে উঠলেন আদ্রিকের মা মিসেস আরিয়ানা। মিসেস আরিয়ানা বললেন, কাউকে কিছু না বলে আপনি কিভাবে একটা অপরিচিত মেয়েকে আমাদের আদ্রিকের বউ করে আনলেন বাবা? জাওয়াদ সাহেবকে নিজের বাবার মতোই ভালোবাসেন তিনি। কোনোদিনও তার কথা অমান্য করেননি তিনি। এই প্রথম জাওয়াদ সাহেবের মুখের উপর কথা বললেন উনি। জাওয়াদ সাহেব বিব্রত হলেন না। তিনি জানতেন এমন একটা পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হবে। এর মাঝে মিসেস রুক্মিণী রুক্ষ কণ্ঠে বললেন, আমি ওই বিয়ে মানি না। এই মেয়েকে বরণ করতে পারবো না আমি। বাকি সকলে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। জাওয়াদ সাহেব বললেন, ঠিক আছে, এখন বরণ করতে হবে না। তবে ওই দিন খুব শীঘ্রই আসবে, যেদিন তোমরা নিজ হাতে বরণ করে ঘরে তুলবে এই বাড়ির লক্ষ্মীকে। বলেই তিনি তরিকে নিয়ে প্রবেশ করলেন বাড়ির ভেতরে। এতক্ষণ তারা বাড়ির সদর দরজায় দাঁড়িয়েছিল। কারোর সাথে আর কোনো কথা না বলে মিসেস আশফিয়া উদ্দেশ্য করে বললেন, জাওয়াদ সাহেব বললেন, তরিকে আদ্রিকের রুমে নিয়ে যাও। আর কেয়া থেকে 1 সেট কাপড় নিয়ে এসো, তাকে ফ্রেশ হওয়ার জন্য, সাথে খাবারের ব্যবস্থা করো। অনেক জার্নি হয়েছে আজ। বলেই তিনি নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। আর মিসেস আশফিয়া তরিকে নিয়ে গেলেন আদ্রিকের রুমে। তারপরের ঘটনা তো আপনাদের জানাই আছে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল তরি। চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময় গাড়িতে কেউ কোনো কথা বলেনি। সম্পূর্ণ গাড়িতে নীরবতা বজায় ছিল। ওই সময়টাতে তরি ভেবে নিয়েছে অনেক কিছু। সে ধারণা করেছিল এমন কিছুই হয়তো ঘটতে পারে তার সাথে। তার ধারণাই সঠিক হলো। চৌধুরী বাড়ির মানুষদের সম্বন্ধে তার ধারণা না থাকলেও তাদের ধনাঢ্যতা সম্পর্কে ধারণা ছিল। এত বড় বাড়ির বউ হবে কিনা তার মতো একটা সাধারণ পরিবারের মেয়ে? আসলে তরির 6 সেন্স প্রখর। সে যা সন্দেহ করে বা কল্পনা করে বেশিরভাগ সময়ই তা 70% ঘটে যায় তার সাথে, তবে সব সময় না। পাখিদের কিচিরমিচির আর আজানের মধুর সুরে ঘুম ভাঙল তরির। আড়মোড়া ভেঙে উঠতেই টের পেল তার শরীর ব্যথা করছে। আসলে তার ফ্লোরে শোয়ার অভ্যাস নেই। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও মা বাবার খুব আদরের ছিল তারা। বাবা তাদের কোনো দিন অভাব টের পেতে দেননি। ফ্লোর থেকে উঠে বিছানায় চোখ যেতেই দেখতে পেল আদ্রিক এখনও ঘুমে বিভোর। সব ভাবনা বাদ দিয়ে সে তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। নামাজের সময় চলে যাবে তাই। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পেল আদ্রিক উঠে পড়েছে। তরি একেবারে অজু করে বেরিয়েছে। আদ্রিক তাকে দেখেও না দেখার মতো ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে তরি পড়ল চিন্তায়। সে এখন জায়নামাজ কোথায় পাবে? রুমের এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো কোথাও জায়নামাজ পায় কিনা, কিন্তু না, কোথাও দেখা যাচ্ছে না।
এরই মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আদ্রিক। তার পরনে সাদা পাঞ্জাবি। ওয়াশরুমে ঢুকার আগে নিয়েছিল সে। তরি কি করবে ভেবে পাচ্ছে না। সে অনেকটা ভয়ে ভয়ে আদ্রিককে জিজ্ঞেস করলো, একটা জায়নামাজ পাওয়া যাবে? আদ্রিক এক পলক তরি দেখে তাকে কাবার থেকে একটা জায়নামাজ বের করে দেয়। তারপর কোনো কথা না বলে বেরিয়ে যায় রুম থেকে। তরি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে দীর্ঘ একটি মোনাজাত করে। নামাজ শেষে ভাবতে থাকে এখন সে কি করবে। কিছুক্ষণ ভেবে সে তার মাকে কল দেয়। মায়ের সাথে কথা বলে বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। সবে চারদিকে আলোকিত হতে শুরু করেছে। এখনও অন্ধকার কাটেনি ভালোভাবে। বারান্দা থেকে চোখ যায় তার বিশাল বাগানের দিকে। বারান্দা থেকে বিশাল বাগানটা সম্পূর্ণই দেখা যাচ্ছে। বাগানটা দেখিয়ে চোখ জুড়িয়ে যায় তরির। বিশাল এই বাগানটির চারপাশে সারি সারি ফুলের গাছ, রং বেরঙের ফুলের সমাহার। এর মধ্যে কিছু ফুল সে চেনে, তবে কিছু নাম না জানা ফুলও তার চোখে পড়ে। তবে বাগানের দক্ষিণ দিকে লাগানো ঝাঁকড়া বাগানবিলাস ফুলের গাছটা তার দারুণ পছন্দ হয়েছে। পাশ ফিরতেই তার একটা দোলনা চোখে পড়ে। এতক্ষণ বাগানের সৌন্দর্য দেখতে এতটাই বিভোর ছিল যে তার অন্য কোনো দিকে চোখে যায়নি। বারান্দার একপাশে সে কিছু ছোট ছোট টব দেখতে পায়। সেখানেও কয়েকটা গাছ লাগানো। তার ঠিক উপরেও ঝোলানো কয়েকটি টব রয়েছে, তার মধ্যে লাগানো লতাপাতাগুলো ঝুলছে। জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে। বারান্দার দেওয়ালের রং সম্পূর্ণ সাদা হওয়ায় সবুজ লতাপাতাগুলো দারুণ ফুটে উঠেছে। বারান্দায় আরও সময় কাটিয়ে সে রুমে আসে। এতক্ষণ প্রকৃতির সৌন্দর্যে বিভোর থাকায় মাথায় কোনো চিন্তাই আসেনি। তবে রুমে আসার পর চিন্তাগুলো মাথায় আবার ঝেঁকে বসে। যেহেতু সে একজন ওভার থিঙ্কার, তাই সে ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করে। দরজার খটখট শব্দে চিন্তার জগৎ থেকে বের হয় তরি। দরজাটা চাপানো ছিল। তরি গিয়ে দরজা খুলতেই দেখতে পায় বাড়ির কাজের মেয়ে মুন্নি বাইরে দাঁড়িয়ে আছে। তরিকে দেখিয়ে মুন্নি হেসে বলল, গুড মর্নিং নতুন ভাবি। তরি কিছু সেকেন্ড লাগলো মুন্নির কথাটা বুঝতে। তারপর সে বলল, গুড মর্নিং নতুন ভাবি। আপনারে দাদাই ডাকছি। দাদাইকে? আর এ বাড়ির কর্তা যার লগে কালকে এ বাড়িতে আইলেন? ও, আমি বুঝতে পারিনি। আসলে আমি তো জানি না এ বাড়িতে কে কাকে কী বলে ডাকে, তাই দুঃখিত। আরে কোনো সমস্যা নাই, আমি আমনেরই কইয়া দিমু কে কাকটে কি কইয়া ডাকে। এখন চলেন দেখি, দাদাই আমনেরে ডাকছে, চলেন আমার লগে। চলেন বলি তারা হাঁটা ধরল জাওয়াত সাহেবের রুমের উদ্দেশ্যে। জাওয়াত সাহেবের রুমের সামনে এসে দরজা কড়া নাড়তেই জাওয়াত সাহেব ভিতরে আসতে বললেন। রুমের ভিতরে গিয়ে জাওয়াত সাহেবকে সালাম দিল তরি। সালামের জবাব দিয়ে তরিকে বসতে বলেন। জাওয়াত সাহেব বললেন, কেমন আছেন আম্মা? কোনো এক অজ্ঞাত কারণে যখন থেকে জাওয়াত সাহেবের সাথে তার পরিচয় হয় তখন থেকে তিনি তরিকে আম্মা বলে সম্বোধন করেন। আলহামদুলিল্লাহ ভালো দাদাই। আপনার শরীর কেমন? জাওয়াত সাহেব বললেন, আমি তো সবসময় ভালো থাকি বললেই হাসলেন তিনি। তারপরে জিজ্ঞেস করলেন, রাতে কি দাদুভাই তোমাকে বকেছে আম্মা? কথাটা শুনেই তরির রাতের কথা মনে পড়ল। তবে তা বলল না দাদাইকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না না দাদাই, উনি আমাকে কিছু বলেননি। তরি না বললেও জাহাজ সাহেব কিছুটা আঁচ করতে পারলেন। শোনো আম্মা, এই বাড়িতে কেউ তোমাকে সহজে মেনে নেবে না, তবে এমনও নয় যে কখনো মানবে না। তুমি এই বাড়ির বড় নাতবউ। আমার স্ত্রী আর তোমার শাশুড়ি যেমন এই বাড়িতে এই সংসারের অধিকার আছে, তেমনি তোমারও আছে। এই পরিবারটা এখন থেকে তোমারও পরিবার। এখন হয়তো পরিবারের মানুষগুলো তোমাকে মেনে নিতে পারছে না, কিন্তু একদিন এমন সময় আসবে দেখবে ওরা তোমায় মাথায় করে রেখেছে। এই পরিবারের মানুষগুলো খারাপ না, সবাই খুব ভালো মনের। দেখবে দেখবে তোমার মানিয়ে নিতে বেশি সময় লাগেনি। তবে তোমায় ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে পড়লে চলবে না। তরি খুব মনোযোগ দিয়ে দাদার কথাগুলো শুনে দাদা আবার বলতে লাগলেন, আর হ্যাঁ, তোমার দাদি আর শাশুড়ি কিন্তু তোমার এত সহজে মেনে নেবে না। তোমায় তাদের মন জয় করে নিতে হবে। আর রইল আমার দাদু ভাইয়ের কথা, সে একটু রাগী মানুষ, তবে মনটা খুব ভালো। এখন হয়তো তোমার উপর একটু রেগে আছে, কয়েকদিন পর দেখবে রাগটা কমে যাবে। আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো? তরি এবার নীরবতা ভেঙে বাধ্য মেয়ের মতো বলে, জি আমি বুঝতে পেরেছি। তাহলে চলেন এখন একসাথে নাস্তা করব আমরা। বলি তরিকে নিয়ে নিচে বসার ঘরে যান তিনি। বাড়ির সবাই মোটামুটি খুব সকালে ঘুম থেকে উঠে, আজও তার ব্যতিক্রম হয়নি। যে যার নিজের কাজে ব্যস্ত। মিসেস রুক্মিণী বসার ঘরে ঘরেই ছিলেন। তিনি তরিকে নিয়ে সোফায় গিয়ে বসেন, সাথে তরিকেও নিজের পাশে বসায়। তরিকে দেখে মিসেস রুক্মিণী বসা থেকে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ান। তিনি তার স্বামীর উপর বেজায় রেগে আছেন। জাওয়াত সাহেব কিছুই বললেন না, শুধু একটু মুচকে হাসলেন। তারপর তিনি তরির সাথে কথা বলতে থাকলেন যেন সবই স্বাভাবিক কিছুই হয়নি। হঠাৎ ঝড়ের গতিতে শর্ট কাপড় পরা একটি মেয়ে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে। সে চিৎকার করে মিসেস রুক্মিণীকে ডাকছে। চেঁচামেচি শুনে বাড়ির সবাই বসার ঘরে উপস্থিত হয়। মিসেস রুক্মিণী রান্নাঘর থেকে এসে মেয়েটিকে দেখে তার মুখ কালো হয়ে গেল। মেয়েটি হঠাৎই মিসেস রুক্মিণীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
তোমরা এটা কিভাবে করতে পারলে দাদিমা? পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নেই। জাওয়াদ সাহেব চুপচাপ সোফায় বসে আছে তরিকে সাথে নিয়ে। আগন্তুক মেয়েটি এখনও মিসেস রুক্মিণীকে জড়িয়ে ধরে কাঁদছে। দাদিমা, আমার এখন কি হবে? হ্যাঁ? মিসেস রুক্মিণী মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি কিছু বলছেন না। তার কী বা বলার আছে? স্বামীর মুখের উপর কোনোদিনও কথা বলেননি তিনি। এই প্রথম তিনি স্বামীর বিরুদ্ধে কথা বলেছেন। স্বামীর নেওয়া সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছেন। সব জানা সত্ত্বেও তার স্বামী কেন এমনটা করলেন তা বুঝতে পারছেন না। ও দাদিমা, কিছু বলছো না কেন তুমি? তাহলে কি তুমিও বিয়েটা মেনে নিয়েছ? দাদিমা বললেন, না না এলি, এ তুমি কি বলছো? চিনি না জানি না কাকে না কাকে হুট করে আমার দাদু ভাইয়ের বউ করে আনবে, আর আমি তা মেনে নিব? ভাবলে কি করে? এ বিয়ে আমি মানি না। আগন্তুক মেয়েটি বলল, এখন না মেনে কি হবে দাদিমা? বিয়েটা তো হয়ে গেছে, এখন আমার কি হবে? হ্যাঁ হ্যাঁ, এলি কেঁদো না, অসুস্থ হয়ে পড়বে তো। এরই মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসে আত্রিক। সে ভোরবেলাতে বের হয়েছিল, সে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে, আর এখন একেবারে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে এসেছে। নিচে নেমে সে তার ছোট চাচার পাশে গিয়ে বসতেই তার চোখ যায় তার সামনে জাওয়াদ সাহেবের পাশে গুটিসুটি মেরে বসে থাকা রমণীটির দিকে। খয়েরি রঙটা যেন তরির সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। খয়েরি রঙের ফুল হাতা একটি 3 পিস পরেছে সে। মাথায় খয়েরি রঙের ওড়নাটা দিয়ে ঘোমটা দেওয়া, গুলুমুলু ফর্সা গাল, লালচে গোলাপি ঠোঁট, চোখের মণি বাদামি, পাপড়িগুলো বেশ লম্বা, যা চোখ দুটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মেয়েটাকে কাল সে রাগের কারণে অতটা ভালোভাবে দেখেনি, মূলত সে তাকায়নি। তরিকে পর্যবেক্ষণ করার পর তার বাধ্য মন হুট করে অবাধ্য হয়ে বলে উঠল, মায়াবতী। তার মনের এমন অবাধ্যকর কথায় সে অনেকটা অবাক হলো, তাই সে চোখ সরিয়ে নিল তরির পান হতে। কিন্তু এতক্ষণ যে এলি নামক মেয়েটি তার কান্নার বিরক্তিকর আওয়াজে সবার কানের 12টা বাজিয়েছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। সে তো তার সদ্য বিয়ে করা স্ত্রীকে দেখতেই ব্যস্ত। তাই ভাবনার জগৎ থেকে বের হওয়ার পর এলির ন্যাকা কান্না তার কাছে বড়ই বিরক্তিকর ঠেকল। সে অনেকটা বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে মাকে বলল, মা, নাস্তা কি দিবে, নাকি না খেয়ে অফিসে যাব? মিসেস আরিয়ানা বললেন, না না বাবা, না খেয়ে কেন যাবি? আয়, আমি তোকে খাবার দিচ্ছি। বলে তিনি রান্নাঘরে ছুটলেন। তার পেছন পেছন গেলেন তার 3 জা। এদিকে এলি আদ্রিকের এমন কথায় কিছুটা হতবাক। সে এখানে কান্না করছে আর তার প্রিয় ব্যক্তিটা কিনা খাবারের কথা বলছে। তার চিন্তা ভাবনার মাঝে জাওয়াদ সাহেব মিসেস আশফিয়াকে ডাকলেন, আশফি, আমার আর তরির জন্য খাবার নিয়ে আয়। কেউ আজকে আমাকে খাবার দিবে বলে মনে হচ্ছে না। তার কথা মতো মিসেস আশফিয়া নাস্তা আনতে গেলেন। এই সব কিছুর মাঝে পরিবারের বাকি সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এখন যে যার মতো নাস্তা করতে গেল। মিসেস রুক্মিণী এলিকে নিয়ে নিজের রুমে গেলেন। এলি যাওয়ার আগে তরির দিকে রাগের দৃষ্টিতে তাকায়। এর মানে সে তরিকে ছেড়ে দিবে না। বাবা মার একমাত্র মেয়ে এলি, বড়লোক বাবার অরুণচণ্ডী মেয়ে এলি, জাকির সাহেবের বন্ধু ফয়সাল খানের মেয়ে সে। সেই সূত্রে ছোট থেকে এ বাড়িতে আসা যাওয়া তার। লন্ডনে একসাথে আদ্রিকের সাথে পড়াশোনা শেষ করে সে। এলি ছোট থেকে আদ্রিককে পছন্দ করত এবং লন্ডন যাওয়ার আগে সে তার বাবাকে জানালে ফয়সাল খান তার বন্ধুর কাছে মেয়ের জন্য আদ্রিককে চায়। বন্ধুর বাড়িতে সম্বন্ধ নিয়ে গেলে জাওয়াদ সাহেব তাদের পড়াশোনা শেষে মতামত জানাবেন বলেন। তখন থেকে চৌধুরী পরিবারের সবাই তাকে আদ্রিকের হবু বউ হিসেবে ধরে নেয়। পরিবারের সকলে এলিকে পছন্দ করে এমন নয়। মিসেস রুক্মিণী, মিসেস আরিয়ানা, তার 2 জা মিসেস রামিসা ও মিসেস আনিতা আর মিসেস আকলিমা ছাড়া পরিবারের অন্যরা তাকে তেমন একটা পছন্দ করে না। ছোটরা কেউ তাকে দেখতে পারে না, তবে মুখে কিছু বলে না। আদ্রিকের সাথে তরির বিয়ে হয়। পরিবারের গুটি কয়েক সদস্য ছাড়া প্রায় সকলেই খুশি, তবে তা প্রকাশ করছেন না। মিসেস রুক্মিণী আর মিসেস আরিয়ানার বিয়ে মেনে না নেওয়ার মূল কারণ হলো এলি। মিসেস রুক্মিণী আর মিসেস আরিয়ানা এলিকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিল, তাই তারা হুট করে অন্য কাউকে মেনে নিতে পারছেন না। এতে অবশ্য তাদের দোষ দেওয়া যায় না। মূলত এলি তাদের ব্রেন নানাভাবে ওয়াশ করেছে আদ্রিককে পাওয়ার জন্য। তাই তার বেয়াদবি ও অহংকারী কথাবার্তা বা কাজকর্ম কোনোটাই তাদের চোখে পড়ে না। অফিসে নিজের কেবিনে বসে আছে আদ্রিক। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছু চিন্তা করছে সে। তখনই কেবিনের দরজা খুলে প্রবেশ করে 2 সুদর্শন যুবক। তারপরও চোখ খোলে না আদ্রিক। সে জানে তার অনুমতি ব্যতীত 2 জন মানুষই তার কেবিনে হুটহাট প্রবেশ করে, আর এখনও ওই 2 জনই এসেছে। তৌহিদ বলল, কি গো নতুন বর, এভাবে দেবদাস হয়ে কেন বসে আছেন? নিশান বলল, কি রে, বউ পছন্দ হয়নি নাকি? তৌহিদ বলল, নাকি রাত্রে আর বলার সুযোগ পায় না সে। তার আগেই আদ্রিক তার দিকে একটি ফাইল ছুঁড়ে মারে, কিন্তু তৌহিদের গায়ে লাগার আগে সে ফাইলটা কেস করে নেয়।
আদ্রিক বলল, জাস্ট শ্যাট ইউর স্টুপিড মাউথ। তৌহিদ বলল, যা, আমি আবার কি করলাম? নিশান বলল, তোর দোষ, তুই তোর ওই স্টুপিড মুখে স্টুপিড কথা বলার চেষ্টা করেছিস বলেই হাসতে থাকে। তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট উল্টে তাকায় আদ্রিকের দিকে। নিশান বলে, কী রে, এভাবে চুপচাপ বসে কেন আছস? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর তাছাড়া দাদাই কখনো তোর খারাপ হোক এমন কিছুই করবে না। তৌহিদ বলল, দাদাই যা করেছে তা নিশ্চয়ই ভেবেচিন্তে করেছেন। আদ্রিক বলে, আই নো। নিশান বলে উঠল, তাহলে এভাবে বসে থাকার মানে কি? আদ্রিক কিছু না বলে চুপচাপ বসে থাকে। আদ্রিককে কিছু বলতে না দেখিয়ে তারা নিজেরাই বলতে শুরু করে। নিশান বলে, তুই সময় নে, ঠান্ডা মাথায় ভেবে দেখ। তুই, এটা কয়েকদিনের ব্যাপার না, সারাটা জীবনের ব্যাপার। আর মেয়েটার ব্যাকগ্রাউন্ড চেক করলেই তো মেয়েটার ব্যাপারে সব জানতে পারবি। মেয়েটা কেমন তা বুঝতে পারবি। তৌহিদ বলল, দাদা নিশ্চয়ই খারাপ চরিত্রের কোনো মেয়ে তোর জন্য সিলেক্ট করবে না। উনি তরিকে সিলেক্ট করেছে মানে নিশ্চয়ই তরির মধ্যে কোনো বিশেষত্ব আছে। আর মেয়েটার বয়সও কম। নিশান বলল, তাছাড়া এমনও না যে মেয়েটা দেখতে খারাপ। মেয়েটা যথেষ্ট সুন্দরী, তোর পাশে দারুণ মানিয়েছে মেয়েটাকে। মেয়েটাকে পছন্দ হয়নি তোর? আদ্রিক বলল, মেয়েটাকে পছন্দ না হওয়ার মতো কিচ্ছু নেই। হুড়পড়ির থেকে কম কিছু নয় মেয়েটা। তৌহিদ বলল, তাহলে মেয়েটার কোনো খারাপ রেকর্ড আছে? আদ্রিক বলল, একদমই না। তৌহিদ বলল, এত কনফিডেন্স, এত শিওর হয়ে বলিস কিভাবে? আদ্রিক বলে উঠল, মেয়েটার সম্পর্কে সব তথ্যই আছে আমার কাছে। তৌহিদ ও নিশান বলে উঠল একসাথে, হ্যাঁ? দুজনেই চিল্লিয়ে ওঠে। আদ্রিক বলল, এটা কী ধরনের ওয়ার্ড? আর এইভাবে চিল্লানোর মানে কি? কিছুটা রাগে সুরে কথাটা বলে আদ্রিক। তৌহিদ বলে, আব্বে চিল্লাবো না, মেয়েটার ব্যাপারে সব জানোস মানে? তুই কি ওকে আগে থেকে চিনতি নাকি? এই এই সত্যি করে বলতো, তোর সাথে মেয়েটার আগে কোনো সম্পর্ক ছিল? বলে সন্দেহান চোখে তাকায় আদ্রিকের দিকে। আদ্রিক আবার তৌহিদের দিকে একটা ফাইল ছুঁড়ে মারে। এবার তৌহিদ ক্যাচ করতে পারে না, যার ফলে ফাইলটি কাঁধে গিয়ে লাগে। তৌহিদ বলে, আউচ, মারলি কেন? বলে হাত দিয়ে কাঁধ টলতে থাকে। নিশান তার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে। আদ্রিক বলে, মারবো না তো কি আদর করবো তোকে? রাগী সুরে বলে উঠল। তৌহিদ বলল, যাহ দুষ্ট, আমাকে তুই কেন আদর করবি? আমাকে তো আমার বউ বলেই মেয়েদের মতো লজ্জা পাওয়ার ভঙ্গিতে দুই হাতে মুখ লোকায়। আদ্রিক কিছু বলার আগে এবার নিশানে ওরে মাথায় চাটি মারে। নিশান বলে, শালা, তোর এই খবিশ মুখটা বন্ধ কর। তৌহিদ বলল, তোরা সবসময় শুধু আমারই মারুস, শালা কথা নাই তোগো সাথে? নিশান বলে, ওহ, ধন্যবাদ আপনাকে আপনার এই মুখটা বন্ধ রাখার জন্য। তৌহিদ তেলে বেগুনে জ্বলে ওঠে। তৌহিদ বলে উঠল, তোরে কে কইল আমি আমার মুখ বন্ধ রাখবো না আমি? নিশান বলল, কেন? তুই না। নিশানের কথার মাঝে আদ্রিক রাগে সুরে বলে ওঠে, চুপ করবি তোরা? আদ্রিকের কথায় দুজনে চুপ হয়ে যায়। আদ্রিক ওদের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, সকাল সকাল আমার কেবিনে আসার মানে কি? নিশান বলে উঠল, মানে একটাই, তুই তরিকে মেনে নিবি না কেন? আদ্রিক বলল, আমি কখন বললাম ওরে মেনে নিব না? তৌহিদ বলল, তুই তো তরিকে বললি যে ওকে তুই কোনোদিনও মেনে নিবি না। আদ্রিক কিছু না বলে চোখ বন্ধ থাকা অবস্থায় রহস্যময় একটা হাসি দিল। তৌহিদ আর নিশান কেউ কিছু বুঝে উঠতে পারল না। কিছু না বলে এভাবে হাসার কারণ কি? কিছুটা বিরক্তি নিয়ে বলল কথাটা তৌহিদ। আদ্রিক বলল, নো রিজন। বলতেই ঠোঁটের কোণায় সূক্ষ্ম একটি হাসির রেখা দেখা দেয়। নিশান বলল, ব্রো, এভাবে বসে না থেকে কিছু তো বল। আদ্রিক বলল, কি বলবো? তৌহিদ বলে উঠল, কি বলবো মানে? তুই কি মজা করস আমাদের সাথে? তরিকে বললি কোনোদিনও ওকে মেনে নিবি না, আবার আমাদের বলিস আমি কখন বললাম? এগুলোর মানে কি ভাই? নিশান বলল, ভাই ক্লিয়ার কর সব কিছু। আদ্রিক বলল, করব, তবে এখন না, সময় হোক তারপর। তৌহিদ বলে উঠল, এখানে সময় আসলো কই থেকে আবার? অনেকটা বিরক্ত নিয়ে বলল। আবার কিছু বলার আগে নিশান ওকে থামিয়ে দিয়ে নিজেই শান্ত গলা জিজ্ঞেস করলো, তুই কি চাস আদ্রিক? সময়। তৌহিদ কিছু বলতে নিলে নিশান আবারও তাকে থামিয়ে দেয়। ঠিক আছে, তুই সময় নে, তবে এত সময় নিস না যাতে পরে আবার দেরি হয়ে যায়। আদ্রিক বলল, আরশিয়ান চৌধুরী আদ্রিক হ্যাজ কনসিডারেবল নলেজ অ্যাবাউট টাইম। যথেষ্ট গম্ভীর কণ্ঠে কথাটি বলে সে। নিশান আর কিছু বলে না। তৌহিদ বলতে চাইলেও তাকে বলতে দেয় না। আদ্রিককে বলে কেবিন থেকে বেরিয়ে যায় দুজন। নিশান আর তৌহিদ আদ্রিকের ছোটোবেলার বন্ধু। ছোট থেকেই তারা তিন বন্ধু একসাথে। স্কুল, কলেজ, ভার্সিটি সবাই একসাথে শেষ করে। এমনকি হায়ার স্টাডির জন্যও তারা একসাথে লন্ডন যায়। তাদের তিনজনের বন্ধুত্ব খুবই গভীর। নিশান, তৌহিদ আর আদ্রিকের বাবা, তারা বন্ধু এবং বিজনেস পার্টনার, তাই তাদের দুজনের পরিবারকে চৌধুরী বাড়ির সদস্য বললে ভুল হবে না। নিশান আর তৌহিদ চলে যাওয়ার পর আদ্রিক চেয়ার থেকে উঠে কেবিনের স্বচ্ছ কাচের দেয়ালের সামনে দাঁড়ায়। স্বচ্ছ কাচের দেয়ালটি দিয়ে বাইরের কোলাহলপূর্ণ রাস্তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে,
আপনাকে তো এত সহজে ধরা দেব না আমি, মিসেস আরশিয়ান চৌধুরী। তোমাকে আমি ততদিন ধরা দেব না যতদিন না তুমি সম্পূর্ণরূপে আমার হচ্ছ। সম্পূর্ণ হালালভাবে তোমাকে পেলেও তোমার মন পাওয়া এখনও বাকি আমার। কিছু সময় চুপ থেকে খানিকটা নেশালো কণ্ঠে সে আবার বলতে শুরু করে, রূপবতীর সাথে মায়াবতীও তুমি। রূপ সৌন্দর্য তো অন্যদের মাঝেও বিরাজমান। আই নিড সামথিং স্পেশাল, যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে আমার কাছে, যে জিনিসটা আমি শুধু তোমার মাঝে দেখতে পাবো আর বারংবার শুধু তোমারই প্রেমে পড়ব। আর রইল ভালোবাসা। আমি একদিনে তোমাকে ভালোবাসতে চাই না, ধীরে ধীরে ভালোবাসতে চাই। তোমার করা প্রতিটি কাজ, প্রতিটা পদক্ষেপ, তার প্রতিটা অভ্যাসকে ভালোবাসতে চাই আমি। তোমার সব কিছু ভালোবাসতে চাই আমি, সম্পূর্ণ তুমিটাকে ভালোবাসতে চাই। তোমার মনে শুধুই আমার রাজত্ব থাকবে, এই আরশিয়ান চৌধুরী আদ্রিকের রাজত্ব, শুধুই আদ্রিকের। কথাগুলো বলে রহস্যময় একটা হাসি দেয়। তরির আজকে সারাটা দিন জাওয়াদ সাহেবের সাথেই কাটে। দাদাই আজকে সারাটা সময় তরিকে নিজের কাছে রাখে। বিকেলের সময় আশফিয়া চৌধুরী তরিকে নিয়ে ছাদে যায়। বিকেলের সময়টা আশফিয়া চৌধুরীর সাথে বেশ ভালোই কাটে। আশফিয়া চৌধুরীর সাথে সে খুব সহজেই মিশে যায়। বাড়ির অন্য সদস্যদের সাথে কথা বলার সুযোগ হয়নি তার। সর্বক্ষণ আশফিয়া চৌধুরী ও জাওয়াদ সাহেবের সঙ্গেই ছিল। ছাদ থেকে এসেই রুমে একা একা বসে আছে সে। এতক্ষণ মাথায় কোনো চিন্তা না আসলেও এখন ঠিকই আসছে। সকালের বিষয়টা মাথায় ঘুরপাক খাচ্ছে। গভীর চিন্তায় মগ্ন হওয়ার আগেই দরজা করাঘাতের শব্দ শোনা যায়। সে গিয়ে দরজা খুলতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বাড়ির ছোট সদস্যরা। তরি কিছুটা ভয় পেয়ে যায়, সবাই এভাবে হুড়মুড়িয়ে ঢোকায়। তরি দরজার একপাশে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ওদের দিকে। রিজভি নিজের পরনের টি শার্ট দুদিকে সামান্য টেনে তরির দিকে দাঁত কেলিয়ে হেসে বলে, হাই ভাবি, আমি রিজভি, মানে তোমার ছোট দেওর। তরি সামান্য হেসে সালাম দেয়। তরি সালাম দেওয়াই তারা প্রত্যেকেই নার্ভাস হয়ে যায়। সালামের জবাব না দিই একসাথে সকলে সালাম দেয় তরিকে। তরি মুচকি হেসে সালামের জবাব দেয়। রিজভি হিয়াকে খোঁচা দিয়ে চোখের ইশারা করে কিছু বলার জন্য। হিয়া জোরপূর্বক হেসে বলে, আমি হিয়া, তোমার ছোট ননদ। কেয়ার কাঁধে হাত দিয়ে বলে, ও কেয়া, আমরা যমজ বোন, ও বড় আমি ছোট, বলে আবারও জোরপূর্বক হাসে। হিয়ার বলা শেষে একে হাত নাড়িয়ে হাই বলে। তরি ওদেরকে দেখে অনেকটা নার্ভাস হয়ে পড়ে। তাই সে কিছু না বলে সেও জোরপূর্বক হাসে। কিছু সেকেন্ড এভাবেই অতিক্রম হয়। সবাইকে এভাবে নার্ভাস দেখে হিয়া সকলকে স্বাভাবিক করার জন্য বলে, আরে তোমরা সবাই এভাবে কেন দাঁড়িয়ে আছো? আমরা তো ভাবির সাথে গল্প করতে আসছি, এভাবে দাঁড়িয়ে থাকলে গল্প কখন করব? বলেই সে খাটে গিয়ে বসে। তার দেখা দেখি রিজভি আর কেয়াও বসে। তারপর রিজভি বলে, আরে ভাবি তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আসো, এসে আমাদের সাথে বসো, আমরা আড্ডা দিব। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে তুমি করেই বলবো। ওইসব আপনি আগে আমার দ্বারা হবে না। আপনি আগেতে কেমন জানি পরপর লাগে। কেয়া বলে উঠল, হ্যাঁ আমরাও তুমি করেই বলবো। তোমার সমস্যা হবে? তরি বলে উঠল, এ মা, না না, আমার কোনো সমস্যা হবে না। আপনারা আমাকে তুমি করেই বলতে পারেন, আমার সমস্যা নেই। হিয়া বলল, তোমার সমস্যা থাকলেও আমি তুমি করেই বলবো, বলেই হাসি সে। রিজভি বলে উঠল, ভাবি মনে হয় আমাদেরকে আপন ভাবতে পারেনি, তাই আমাদের আপনি আগে করছে। রিজভি এমন কথায় তরি অপ্রস্তুত হয়ে পড়ে। তরি বলে উঠল, আরে এমন কিছু না। হিয়া বলল, তাহলে কেমন কিছু? তুমি যদি আপন মনে করতে তাহলে আমাদের তুমি করেই বলতে। তরি বলল, আসলে আপনারা সবাই বয়সে আমার বড় তো, তাই। কেয়া বলল, বয়সে বড় তো কি হয়েছে, সম্পর্কের দিক দিয়ে তো তুমি বড়। রিজভি বলল, তুমি আমাদের আপন ভাবলে ঠিকই তুমি করেই বলতে। তরি বলল, আচ্ছা আমি সবাইকে তুমি করেই বলবো। নাও পারফেক্ট, হিয়া বলে উঠল। রিজভি বলল, তুমি আমাদের তুমি করেই বলবে। আর এখানে তোমার চেয়ে বয়সে অনেক বড় এমন কেউ নেই, সবাই সমবয়সী। সো নো, আপনি আগে। হিয়া বলল, আচ্ছা ভাবি, তুমি বয়সে আমার বড় না ছোট? গালে হাত রেখে ভাবুক ভঙ্গিমায় বলে। তরি ঠোঁট উল্টে হিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তো জানি না। হিয়ার মাথা চাটি মেরে রিজভি বলে, ভাবি কিভাবে জানবে? ভাবি কি তোর বয়স জানে নাকি? বলে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। হিয়া মাথা রলতে রলতে রাগী দৃষ্টিতে রিজভির দিকে তাকায়। তুমি আবার আমাকে মেরেছ? আমি সোজা মার কাছে বিচার দেব তোমার নামে। রিজভি বলল, যা যা দে বিচার। তোর সেজমাকে ভয় পায় নাকি আমি? হিয়া রেগে রিজভিকে মারতে গেলে কিয়া থামিয়ে দেয় ওকে। থামবি তোরা? কী শুরু করলি? আসলাম ভাবির সাথে গল্প করতে আর তোরা ঝগড়া শুরু করেছিস? কেয়ার কথায় রিজভি হিয়া দুজনে চুপ হয়ে যায়। হিয়া রিজভির সাথে আর কোনো কথা না বলে তরিকে বলে, আমি তো এবার 18তে পড়েছি। তরি বলে উঠল, আমার এখনও 18 হয়নি। হিয়া, কেয়া, রিজভি বলে উঠল একসাথে, হ্যাঁ। তরি ওদের এভাবে চিল্লানোতে কিছুটা ভয় পায়। কেয়া বলল, কি বলছো তুমি ভাবি, তোমার এখনও 18 বছর হয়নি? তরি বলল, না।
রিজভী বলে উঠল, তাহলে তো এটা বাল্যবিবাহ। আয় হায়, শেষমেশ আমার বাসাতেই বাল্যবিবাহ হলো। তরির বয়স শুনে ওরা আঁতকে উঠল। রিজভীর বলা কথাটাই খুব বিরক্ত হলো। হিয়া বলল, হয়েছে তো হয়েছে, সমস্যা কি? বাল্যবিবাহ হয়েছে বলেই তো আমি এত সুন্দর কিউট পিউট একটা ভাবি পেলাম। কেয়া বলল, ঠিকই বলেছিস, একদম আদুরে নাদুস নুদুস বিড়াল ছানার মতো দেখতে তুমি। কেয়া কথা শেষ করতে রিজভী চিল্লে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, থু থু থু। হিয়া বলে উঠল, আরে আরে এমন কেন করছো তুমি? বলে ভ্রুকুচকে তাকায় রিজভীর দিকে। রিজভী বলল, তোরা যেভাবে ভাবির প্রশংসা করলি, আমার নাদুস নুদুস বিড়াল ছানার মতো ভাবির নজর লেগে যাবে না? রাক্ষসী বেডিরা একটা আবার মাশাল্লাহও বললি না, তাই তোদের হয়ে আমি বললাম। কেয়া বলল, এই এই একদম বাজে কথা বলবে না বলে দিলাম, মোটেও আমাদের নজর লাগবে না। হিয়া বলল, হ্যাঁ, আমরা ভাবিকে দেখা মাত্রই মাশাল্লাহ বলেছি। হিয়া আর কেয়া কিছু বলার আগে রিজভী তরিকে উদ্দেশ্য করে বলে, ভাবি তুমি কিন্তু কিছু মনে করো না, আমি কিন্তু সবসময় এমন করব, সো ইউ ডোন্ট করিং মাইন্ড, ওকে? রিজভীর কথায় হিয়া আর কেয়াও সায় জানিয়ে বলে, আমরাও করব। তরি হেসে জবাব দেয়, আমি কিছু মনে করিনি আর করবও না। হুট করে হিয়া তরির ডান হাত টেনে ধরে বাচ্চাদের মতো ফেস করে তরিকে বলে, ভাবি একটা আবদার করি। কি আবদার আপু? তোমার গালগুলো একটু টেনে দেই। হিয়ার এমন কথা তরি কিছুটা হতভম্ব হয়ে যায়। রিজভী আর কেয়াও অবাক হয়, তবে একটু পরে দুজনেই হেসে দেয়। হিয়া বলল, আসলে তোমাকে যখন কালকে দেখেছি তখন থেকেই আমার ইচ্ছা করছিল তোমার ওই নাদুস নুদুস গাল দুটোও টিপে দিতে। আমার বাচ্চা দেখলে ওদের গাল টিপে দেওয়ার অভ্যাস আছে। তুমি তো বাচ্চা নও, তাই এক নাগারে কথাগুলো বলে দম নেয় সে। তরি হিয়ার কথায় কিছুটা অবাক হলেও পরক্ষণে সেও হিয়ার বাচ্চা সুলভ কথায় হেসে দেয়। তরিকে হাসতে দেখে হিয়া দু হাতে তরির নরম গালগুলো টেনে দেয়। এভাবেই আরও ঘণ্টাখানেক গল্প করে তারা। রাত প্রায় 8টার দিকে অফিস থেকে ফিরে বাড়ির পুরুষ সদস্যরা। আদ্রিক এসে সোজা রুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। তরি রুমেই ছিল। আদ্রিক রুমেই ঢুকতে দেখতে পায় তরি খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। সে তার উপস্থিতি জানান দিতে দরজাটা কিছুটা শব্দ করেই লাগায়। হঠাৎ আওয়াজ পাওয়ায় তরি কিছুটা লাফিয়ে ওঠে। আদ্রিক কিছু না বলে কাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হওয়ার জন্য। তরি কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বইয়ের দিকে চোখ দেয়। কয়েক মিনিট বাদেই মুন্নি এসে বলে তাকে দাদাই ডাকছে। তাই সে বই রেখে টুম্পার পিছিয়ে পিছিয়ে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে যেতেই দেখতে পায় দাদাই সোফায় বসে আছে। তাকে দেখে সোফা থেকে উঠে তাকে নিয়ে ডাইনিং টেবিলে যায়। সেখানে বাড়ির ছোট সদস্যরা আর জাকির সাহেবেরা বসে রয়েছে। আরও 3টা চেয়ার খালি পড়ে আছে। দাদাই তার বলদকৃত চেয়ারটায় বসে তরিকে তার পাশে একটা চেয়ারে বসায়। তরিকে দেখি রিজভীরা হেসে হাত নাড়ায়। বাকিরা চুপচাপ খেতে থাকে। মিনিট 5 পেরোতেই আদ্রিক এসে তরির পাশে রাখা চেয়ারটিতে বসে। কারোর সাথে কোনো কথা না বলে খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া প্রায় শেষের দিকে এমন সময় দাদিমার সাথে নিচে নেমে আসে এডি। তরি আর আদ্রিককে পাশাপাশি বসে খেতে দেখে তার পুরো শরীর রাগে জ্বলে ওঠে। সে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলে, আদ্রিক শুধুই আমার, ওকে আর কারো হতে দেব না আমি। এলি কিছু চেয়েছে কিন্তু পায়নি এমনটা কখনো হয়নি, আর এখনও হবে না। দরকার পড়লে ছিনিয়ে নেব আমি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় তা আমার জানা আছে। সুবিশাল আকাশ, তারই বুকে অঙ্কিত রয়েছে বিন্দু বিন্দু ঝলমলে তারাগুলো, আর এক কোণে আলোয় হাসছে উদ্দীপ্তমান রূপালী চাঁদ। সুবিশাল বারান্দার এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তরি। তার মাথায় চলছে নানান চিন্তার খেলা। তার গোছানো জীবনটা এখন ছন্নছাড়া হয়ে গিয়েছে। গন্তব্যহীনভাবে চলছে তার জীবন, কোনো গন্তব্য নেই। সময় তাকে যেভাবে নিয়ে যাচ্ছে সেও তেমনভাবেই চলছে। তার এই নতুন জীবনের পরিণতি কী হবে? কোথায় গিয়ে থামবে তার জীবন? এসব ভাবতে ভাবতে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তরি। রাতের খাবার শেষ করে বেশ কিছুক্ষণ আগে রুমে এসেছে সে। ঘুম তার চোখে ধরা দিচ্ছে না, তাই বারান্দায় এসেছিল মনটাকে শীতল করার জন্য। আরও কিছু সময় বারান্দায় কাটিয়ে রুমে চলে আসে সে। রুমে এসে অনেকখানি অবাক হয় সে। কালচে ফ্লোরে যে জায়গায় শুয়েছিল ঠিক সেই জায়গায় একটা ডিভান রাখা। এটা এখানে আসলো কবে? একটু আগে তো ছিল না। তরি ডিভানের দিকে তাকিয়ে ভাবনায় মশগুল। তখনই রুমে প্রবেশ করে আদ্রিক। তরিকে ডিভানের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে বলে, তাকিয়ে না থেকে ঘুমাতে যাও, লাইট অফ করে দিব আমি। তরি ভয়ে ভয়ে বলে, কোথায় ঘুমাবো আমি? আদ্রিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, কালকে যেখানে ঘুমিয়েছ সেখানে। ওই জায়গায় তো ডিভান রাখা, ওইটা তোমার জন্যই আনা হয়েছে। কেন? আমি তো নিজেই ঠিক ছিলাম, এটা আনার কি দরকার ছিল? আমার রুমে আমি কি আনবো কি আনবো না সেটা কি আমি তোমার কাছ থেকে পরামর্শ নেব?
আদ্রিকের কথায় তরির কিছুটা খারাপ লাগে। সে মাথা নিচু করে নরম কণ্ঠে বলে, আমি ওভাবে বলতে চাইনি। তরিকে পরোক্ষ করে আদ্রিক বুঝতে পারে কথাটা তরির খারাপ লেগেছে। তুমি যদি ফ্লোরে থেকে ঠান্ডা বাঁধাও তখন দোষ এসে আমার গায়েই পড়বে। আমি তো আর তোমাকে ফ্লোরে থাকতে বলিনি। তাছাড়া বিয়েটা যেহেতু হয়েছে সেহেতু শরীয়ত মোতাবেক তুমি আমার স্ত্রী, তাই তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আরশিয়ান চৌধুরী আদ্রিক কখনো নিজের দায়িত্ব পালনে কৃপণতা করে না। আদ্রিকের কথায় তরি কিছু না বলে ডিভানে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ডিভানটা যথেষ্ট বড়, তরির মতো ছোট কাটা দেহের মানবী বেশ আরামেই শুতে পারবে সেখানে। আদ্রিক তরির দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে লাইট অফ করে শুতে যায়। তরি উল্টো দিকে ফিরে শুয়েছে আর আদ্রিক বিছানায় তরির দিকে ফিরে শুয়েছে। আমি জাস্ট জিজ্ঞেস করেছি, তাই বলে এভাবে বলতে হবে? মনে মনে কথাগুলো বলে তরি। আদ্রিক তাকিয়ে থাকে উল্টো ফিরে শুয়ে থাকা তরির দিকে। সে জানে তরির কথাটাই খারাপ লেগেছে। আজানের মধুর সুরে ঘুম ভাঙে আদ্রিকের। চোখ খুলতেই ঘরের মৃদু আলোতে দেখতে পায় ঘুমন্ত তরির শুভ্র মুখ। আদ্রিকের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা ফুটে ওঠে। সে তাকিয়ে থাকে তরির গোলগাল মুখশ্রীর দিকে। মেয়েটাকে দেখতে এখন ছোট বাচ্চাদের মতো লাগছে। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। মাথার বালিশকে কোলবালিশ বানিয়ে জড়িয়ে ধরে আছে। ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মুখের উপর পড়ে আছে। রাতে ঘুমানোর আগে করা খোপাটা প্রায় খুলে গিয়েছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সে তরির দিকে, তারপর বিছানা থেকে উঠে দাঁড়ায়। কাল তো আমার আগেই ঘুম থেকে উঠেছিল, আজকে উঠছে না কেন? আদ্রিক বলল। আদ্রিক ভাবনার পরে কিভাবে তরিকে উঠাবে। সে তার মোবাইল নিয়ে অ্যালার্ম সেট করে দেয়। তার 2 মিনিট পরে অ্যালার্ম বেজে ওঠে। সে মোবাইল বিছানা রেখে ওয়াশরুমের দিকে যেতেই দেখতে পায় তরির ঘুম ভেঙে গিয়েছে অ্যালার্মের শব্দে। অজু করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায় তরি ডিভানে বসে ঘুমে ঢুলছে। আদ্রিক জোরে শব্দ করে ওয়াশরুমের দরজা অফ করে। এতেই তরির ঘুম ছুটে যায়। আদ্রিককে বের হতে দেখে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে একেবারে অজু করে বের হয়। নামাজ পড়ে নেয়। নামাজ শেষে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দাটা তার দারুণ পছন্দ হয়েছে। এখানে আসলে তার মন অনেকটা ভালো হয়ে যায়। সকাল 7টায় নাস্তার টেবিলে বসে আছে সবাই। তরি নিচে নেমে আসলে দাদাই তরিকে নিয়ে নাস্তার টেবিলে বসে। তরি সবাইকে সালাম দেয়। নাস্তা শেষে যে যার কাজে যায়। তরি উপরে যেতে নিলে জাকির সাহেব তরিকে ডাক দেয়। তরির এ বাসায় আসার পর আজই প্রথম তরির সাথে কথা বলছেন। তরি তার কাছে গিয়ে জাকির সাহেবকে সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মু? তরি জাকির সাহেবের মুখে আম্মু ডাক শুনে অনেকটা অবাক হয়। জি আলহামদুলিল্লাহ ভালো। তরি ইতস্তত করতে দেখে জাকির সাহেব বলে, আমাকে ভয় পাচ্ছ? তরি আমতা আমতা করে বলে, না মানে তেমন কিছু না, ওই। আদ্রিকের বাবা তরির মাথায় হাত দিয়ে বলে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার জন্মদাতা বাবার পরে আমি তোমার আরেকটা বাবা। আমাকে বাবার স্থান দেওয়া যায় না? তরি বিস্ময়কর চাহনিতে চেয়ে থাকে জাকির সাহেবের দিকে। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জাকির সাহেব আবার বলেন, কি আম্মু দেবে না আমাকে? তরি হেসে জবাব দেয়, অবশ্যই দেব। আদ্রিকের বাবা হেসে বলে, দেখো আম্মু, আমার কিন্তু কোনো মেয়ে নেই। এখন থেকে তুমিই আমার মেয়ে। আমি কিন্তু অন্যান্য শ্বশুরদের মতো বৌমার খুঁত খুঁজে শাসন করতে পারবো না। তোর আর আমার সম্পর্ক হবে বাপ বেটির। বুঝে আসছে কথা? গুড গার্ল। শোন, আজকে রাতে বাপ বেটি মিলে অনেকক্ষণ আড্ডা দিব, কেমন? এখন অফিসে যেতে হবে। আচ্ছা। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর শাশুড়ি মা মানে আমার বউ তোর উপর এখন একটু রেগে আছে, সাথে আমার উপরও, কিন্তু খুব বেশি দিন থাকবে না। আমার বউয়ের আবার মনটা খুব ভালো, দেখবি তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসবে। কথাটা বলে আশেপাশে ভালোভাবে তাকিয়ে তরির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, এখন কিছুটা জল্লাদগিরি করবে বুঝলি? আসলে বউ আমার একটুখানি জল্লাদ, তবে বেশি না, মোটামুটি। একটু সাবধানে, ঠিক আছে? তরি ওনাকে এভাবে কথা বলতে দেখে হেসে দেয়। তার সাথে আদ্রিকের বাবাও যোগ দেন। তারপর তরিও ওনার মতো ফিসফিস করে বলে, আচ্ছা ঠিক আছে। আদ্রিকের বাবা হেসে তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যান। তরিও রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমে ঢুকে তার মাকে কল দেয়। মা বাবার সাথে কথা বলা শেষ করতেই তার রুমে হুড়মুড় করে ঢুকে রিজবিরা। তাদেরকে এভাবে হুড়মুড়িয়ে ঢুকতে দেখে তরি তাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এরা শান্তভাবে কখনোই থাকতে পারে না। ভাবি, হিয়া বলে উঠল। রিজবি বলল, আহ, কানটা ফেটে গেল রে। এই তুই এত চিল্লা। হিয়া বলল, তুমি চুপ করো। ভাবি, তুমি এটা কিভাবে করতে পারলে? হিয়ার কথা তরি হকচকিয়ে যায়। বিস্মিত কণ্ঠে বলে, আমি আবার কি করলাম?